হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। গতকাল আমরা যে প্ল্যানেট অফ দ্য অ্যাপস এর যে সিনেমা সিরিজটা শুরু করেছি, তার আজকে আমরা দ্বিতীয় কিস্তি, যেটা নাম হচ্ছে ডন অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস, সেই সিনেমাটা সম্পর্কে জানবো। তো গতকালের সিনেমাটার নাম ছিল হচ্ছে রাইজ, মানে প্ল্যানেট অফ দ্য অ্যাপস এর রাইজিং কিভাবে হচ্ছে, আর আজকেরটা হবে হচ্ছে যে ওরা কিভাবে পৃথিবী তারা দখল করে নিয়েছে সেই সম্পর্কে। তো এখানে DAWN এই ডন অর্থ হচ্ছে ভোর, এখানে প্ল্যানেট অফ দ্য অ্যাপস এর ভোর কিভাবে হবে সেটা দেখানো হয়েছে আর কি। তো যাই হোক, এই সিনেমাটা রিলিজ পেয়েছিল প্রথম সিনেমাটা আসার 3 বছর পর। তো প্রথম সিনেমাটাও কিন্তু হিউজ ব্যবসা সফল ছিল, 1500 কোটি টাকার সিনেমা, কামিয়েছিল হচ্ছে 4500 কোটি টাকা। তো সেই হিসেবে তার 3 বছর পর 2014 সালে আসে হচ্ছে পার্ট 2 ডন অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস। এই সিনেমাটা নির্মিত হয়েছিল হচ্ছে বাংলাদেশি প্রায় 2500 কোটি টাকা ব্যয় এবং বক্স অফিস আয় করেছিল 7500 কোটি টাকা। ভাই, ক্যান ইউ বিলিভ দিস? আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই সিনেমা, সেটা হচ্ছে VFX, স্টোরি লাইন, অ্যাকশন দৃশ্য। আর এই কারণে এই সিনেমাটার IMDb রেট হচ্ছে 10-এ 7.6, মানে আগেরটার চেয়েও 0.1 বেশি। তো যাই হোক, এই সিনেমাতে কিন্তু আমরা গত সিনেমার যে ক্যারেক্টার গুলো ছিল তাদেরকে কিন্তু আমরা দেখতে পাবো না, কারণ সিনেমার স্টোরি লাইনটা এমন ভাবে করা হয়েছে যেখানে নতুন নতুন খালি ক্যারেক্টার আসবে, পুরনো কেউ নাই আর কি। আমরা জেমসকে দেখতে পাচ্ছি না। তবে তারপরেও এই সিনেমাটি যথেষ্ট এনজয়েবল লাগবে আমি আশা করি, এবং আমি চেষ্টা করবো আমার এন্ড থেকে যত সংক্ষেপে যত ভালো বোঝানো যায় সেভাবে এক্সপ্লেন করার জন্য। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে জানোই তো আমাদের জন্মগত অভ্যাস, একটা বিজ্ঞাপন দিতে হবে, কারণ এই চ্যানেলে তো আর মনিটাইজেশন নাই, থাকলেও দিতাম হাসা কথা। যাই হোক, বিজ্ঞাপনটা আমরা প্লে করে দিচ্ছি। আর তোমরা জানো তোমাদের কি করতে হবে। তোমাদের যদি বিজ্ঞাপন স্কিপ করতে মনে চায়, সিম্পলি যেটা করবে ডিসক্রিপশনে গিয়ে ড্রশনে ক্লিক করে মূল ভিডিওতে যাবে। আর যদি বিজ্ঞাপন দেখতেই মন চায় দেখতে পারো, কোনো সমস্যা নেই। আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো প্রথম পার্টের কথা অবশ্যই সবার মনে আছে, আমি বিশ্বাস করি। সেকেন্ড পার্টের শুরুতে আমরা দেখতে পাই পুরো দুনিয়াটাই উল্টাপাল্টা হয়ে গেছে ভাই, সিরিয়াসলি। ওই শিম্পাঞ্জিগুলো অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে, ওদের জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছে এবং তারা জঙ্গল অনেক সুন্দর জীবনযাপন কাটাচ্ছে। এবং এখানে একটা বিষয় লক্ষ্য, প্রথম সিনেমার টাইমলাইন থেকে এই সিনেমার টাইমলাইনের পার্থক্য হচ্ছে 10 বছরের, মানে মাঝখানে 10 বছর চলে গিয়েছে, এটা বোঝানো হয়েছে। আর বর্তমানে আমাদের দেখানো হয় পৃথিবীর জনসংখ্যা কিন্তু অনেক কমে গিয়েছে, কিন্তু অন্যদিকে শিম্পাঞ্জিদের জেনারেশনের জনসংখ্যা অনেক বাড়ছে। এর কারণটা হচ্ছে কি, শিম্পাঞ্জিরা মানুষের মতো বুদ্ধিমান হয়ে গিয়েছে। ওরা মনে করে এখন বিয়ে করে, প্রেম করে, বাচ্চা কাচ্চা নেয়, সংসার টংসার করে, মানে পুরো জঙ্গল ওদের রাজত্বে। আর গত পর্বে তো তোমরা জানোই মানুষের কি হয়েছে, ওই শিম্পাঞ্জির ওই সূত্রের ইনফেকশনের কারণে পুরো দুনিয়ার মানুষ ইনফেক্টেড হয়ে কমে গিয়েছে। তো এখন যে কয়টা মানুষ রয়েছে তারা দুনিয়ার এক কোণে লুকিয়েছিল, আর অন্যদিকে শিম্পাঞ্জিরাই মূলত একরকম রাজ করছিল জঙ্গলে। যাই হোক, এখানে আমরা জানতে পারি চেজারও বিয়ে করেছে এবং তারও একটা বাচ্চা হয়েছে, আর ওটা হচ্ছে একটা ছেলে বাচ্চা। তো ওই ছেলে বাচ্চাটি একদিন তার বন্ধুর সাথে জঙ্গলে খেলা করছিল, আর খেলতে খেলতে সে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে পুরো শহরের পাওয়ার পয়েন্ট স্টেশন ছিল। বিষয়টা বুঝিয়ে বলি, যেমন ওই পল্লী বিদ্যুৎ থাকে পুরো শহরে, বিদ্যুতের সার্ভিস দেয়, সেরকম একটা ব্যাপার। তো ওখান থেকে আবার পানি বের হতো, কিন্তু ওই সময় আবার কিছু মানুষ সেখানে গিয়েছিল ওই পাওয়ার প্ল্যান্টে কাজ করার জন্য। আর তারা গিয়ে পরে হচ্ছে ওই বেবি শিম্পাঞ্জির সামনে। তো বেবি শিম্পাঞ্জিকে দেখে একটা লোক খুব ভয় পেয়েছে, তার বন্দুক বের করে এবং শিম্পাঞ্জির দিকে তাক করে। আবার শিম্পাঞ্জি গুলো মনে করো ওই মানুষ দেখে ভয় পেয়ে গিয়েছে এবং চিৎকার করতে শুরু করে। তো এর ফলে যেটা হয়, চিৎকার শুনে লোকটি আরো ভয় পেয়ে যায় এবং প্যানিক করে বন্দুক চালিয়ে দেয়। আর এর ফলে চেজারের যে বন্ধু রয়েছে সে আহত হয়ে যায়। আবার গুলির আওয়াজ শুনে সকল শিম্পাঞ্জি এখানে এসে হাজির হয়। আর এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, শিম্পাঞ্জিরাও মানুষের মতো সামাজিক হয়ে গিয়েছে, তারাও এখন মনে করো সোশ্যাল ব্যাপারটা মেনটেন করে চলে এবং তারা একসাথে থাকে। তো এখানে প্রত্যেকটা শিম্পাঞ্জি অনেক রেগে গিয়েছে এবং তারা এই মানুষগুলোকে একবার লেটা ফেটা করে দেবে। বাট এইখানে এই পাওয়ার স্টেশনে যে কাজ করতে এসেছে তাদের যে লিডার, যার নাম হচ্ছে ম্যালকম, সে সকল শিম্পাঞ্জির উদ্দেশ্যে বলে, উস্তাদ, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আমরা জাস্ট এখানে এই পাওয়ার পয়েন্টটা ঠিক করতে এসেছিলাম, আমাদের ইচ্ছাও ছিল না কাউরে শুট করবো, আমরা আন্তরিকভাবে সরি। আর তখন আমরা দেখি সেখানে শিম্পাঞ্জিদের রাজা বা লিডার চেজার চলে
চলে আসে। আর আমরা জানি সে বাকি সকল শিম্পাঞ্জির চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, তবে আমার চেয়ে বুদ্ধিমান না। তো যাই হোক, সে ম্যালকমের কথা শুনে, আর ম্যালকম বুঝতে পারে এটাই হয়তো লিডার হবে, হাব ভাব দেখে বোঝা যাচ্ছে। মানে ওর ভাবভঙ্গি আলাদা, স্টাইল কি ভাই, হাঁটা লাগে জিম টিম করে, মানে এই শিম্পাঞ্জির চেজারের কথা বলছে আর কি। তো ম্যালকম আবার বলে, বিশ্বাস করা উস্তাদ, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, ভুটানের প্রেসিডেন্টের নানির কসম আমাদেরকে ক্ষমা করে দাও। তো চেজার যখন ভুটানের প্রেসিডেন্টের নানির নাম শুনে তখন আর কি ম্যালকমকে ক্ষমা করে দেয় এবং বলে, আজকের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে তোদের জন্য আর কখনো জঙ্গলে না দেখি, তোরা এখনই জঙ্গল থেকে বের হয়ে যাবে। তো এরপর ম্যালকম আর কোনো উপায় না দেখে তার সাথীদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং তারা অবাক হয়ে যায় যে শিম্পাঞ্জিরা এত সামাজিক, এত বুদ্ধিমান কিভাবে হলো, তার মানুষের কথা বুঝে। তো যাই হোক, এরপর ম্যালকম সেই জায়গায় যায় যেখানে সব বাকি মানুষরা রয়েছে। আই মিন পুরো দুনিয়াতে তোমার মহামারী, মানুষরা এখন এই জায়গাতে শুধুমাত্র বেঁচে রয়েছে, বাইরের মানুষের সাথে মিশেও না, কাউকে আসতেও দেয় না। তো যাই হোক, এদিকে আমাদের দেখানো হয় সেই শিম্পাঞ্জিকে যার আগে এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং ওর চেহারা দেখতেই পাচ্ছ একটু বহৎস হয়ে গিয়েছে, এমনকি যে লাস্টের পর্বে হেলিকপ্টার লাথিতে ফেলে দিল, সেই শিম্পাঞ্জি সবাইকে একত্র করে এবং ওদের লিডার চেজারকেও ডাকে এবং ও চেজারকে বলে, দেখো মানুষ আবার ফিরে এসেছে এবং তারা আমাদের উপর হামলা করতে চায় এবং অলরেডি তারা আমাদের উপর এক্সপেরিমেন্ট করে অনেক বিরক্ত করেছে, অনেক টর্চার করেছে, অনেক কষ্ট দিয়েছে, তারা আবার ফিরে এসেছে এবং তারা আমাদের বাচ্চাদের শুট করেছে, তো মানুষদের আমাদের শেষ করে দিতে হবে। মানে এই শিম্পাঞ্জিটা মানুষদের বিরুদ্ধে বাকি সব শিম্পাঞ্জিদের মধ্যে ঘৃণা এবং বিদ্বেষ ছড়াচ্ছে। তো আমাদের চেজার এই কথায় প্রভাবিত হয়ে যায়, বাট আমাদের চেজার একটু বেশি বুদ্ধিমান, মানে ও যে কারো কথা শুনে মনে করে উস্কানি দিবে বা উস্কি একটা কাজ করবে সেরকম না, ও ভেবেচিন্তে ডিসিশন নিত। তো ও জানতো যে মানুষরা রং করছে, মানুষদের নিয়ে একটা টেনশন রয়েছে, বাট মানুষদেরও প্রয়োজন রয়েছে, আবার শিম্পাঞ্জিদেরও প্রয়োজন রয়েছে, ওদেরকে খুশি রাখতে হবে। তো এই জন্য সিজার করে কি একটা গ্রুপ বানায় এবং বলে, মানুষদের আমরা ভয় দেখাবো, নিশ্চয়ই ভয় দেখাবো, ওদের উপর থেকে আমরা প্রতিশোধ নেব। তো এরপর সকল শিম্পাঞ্জিরা রেডি হয়ে যায় এবং সেখানে যেতে থাকে যেখানে মানুষরা থাকতো এবং আমরা এখানে চেজারকে ঘোর উপরে দেখতে পাই, সে সবাইকে লিড করছিল এবং শেষ পর্যন্ত তারা সেই জায়গাতে পৌঁছায় যেখানে ম্যালকমরা থাকে। তো ম্যালকম তখন একা সাহস করে বেরিয়ে আসে এবং বলে, তোমরা এখানেও চলে এসেছো, আমরা তো তোমাদেরকে সরি বলেছিলাম, আমরা বলেছিলাম আমরা কখনো তোমাদের জায়গায় যাবো না, কোনো কারো ক্ষতি করবো না, আর আমাদের ভুল হয়েছে সেটা তো আমরা মেনে নিয়েছি। তো তখন চেজার বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের আমরা আবারও ক্ষমা করলাম, বাট তোমরা কখনোই কিন্তু ভুলেও সেখানে আর যাবে না, আর যদি কখনো আসো তোমাদের কিন্তু সেখানে মেরে ফেলা হবে। আর তোমরা জানো না আমাদের মনে তোমাদের নিয়ে কত ঘৃণা রয়েছে, এবং তোমরা যদি সেখানে আর একবার যাও তাহলে কিন্তু শিম্পাঞ্জি প্রণাম মানুষের যুদ্ধ ডেকে আনবে। কিন্তু বাকি সব যে গেরিলা, বিশেষ করে ওই গেরিলাটা যেটা শয়তান, ও চাচ্ছিল আজকে যুদ্ধ শুরু হয়ে যাক এবং মানুষদের হারিয়ে পুরো পৃথিবী তোরা রাজত্ব করবে। কিন্তু আমাদের চেজার অনেক বুদ্ধিমান, আমাদের চেজার বলতে যেহেতু আমাদের জেমসের চেজার ছিল সেই হিসেবে আমাদের চেজার, ও বলে ও মানুষদের লাস্ট ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়, মানে ঝামেলা এড়িয়ে চলতে চায়। কিন্তু ম্যালকম পড়ে যে একটা ফাঁপুরে, কারণ ওদের যে শহর এখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, আর পাওয়ার স্টেশন তো জঙ্গলের মধ্যে, মানে ওই শিম্পাঞ্জিদের এরিয়ায় যেখানে ওরা ঠিক করতে গিয়েছিল উল্টো ঝামেলা হয়েছে, তো ওখানে ঠিক করতে তোদের যেতেই হবে। তো ম্যালকম এখন চিন্তা করে যে এখন ওরা কি করবে, ওদের কখনো না কখনো ওই পাওয়ার স্টেশনের জন্য তো যেতে হবেই, আবার শিম্পাঞ্জিদেরও বোঝা দরকার আমরা ওদেরকে ক্ষতি করবো না। তো এই কথা সে তার বন্ধুর সাথেও শেয়ার করে এবং বলে, আমাদের অন্তত একবার ওই শিম্পাঞ্জিদের সাথে কথা বলা দরকার। তো সবাই সম্মতি দেয় এবং তারা এটা ডিসাইড করে। তো এরপর ম্যালকম তার কিছু সঙ্গী, তার বউ এবং ছেলেকে নিয়ে ওই শিম্পাঞ্জিদের ওখানে যায় এবং ওই শিম্পাঞ্জিদের গিয়ে বলে পুরো কাহিনীটা, যে আমাদের ওই পাওয়ার স্টেশনটা ঠিক করতে হবে, কারণ ওটার মাধ্যমে আমাদের পানি আসে, বিদ্যুৎ আসে। তো সিজার এটা শুনে বলে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমাদের পানি এবং বিদ্যুতের প্রয়োজন, তবে আমি একটা শর্তে তোমাদেরকে ভেতরে আসতে দেবো, যদি তোমরা জঙ্গলে ঢুকতে চাও তাহলে তোমাদের কাছে বর্তমানে যত অস্ত্র রয়েছে সেগুলো আমাদের কাছে জমা দিয়ে তারপর যাবে। তো ম্যালকমও যেহেতু কোনো ক্ষতি করতে চাচ্ছিল না, এর জন্য ও রাজি হয়ে যায়, সকল অস্ত্র ওদেরকে দিয়ে দেয় বিশ্বাস করে, মানে অস্ত্র জমা দিলে শিম্পাঞ্জিদের ভয় শেষ হবে এবং ওরাও আরামে কাজ করতে পারবে। আর তারপর আমরা দেখি ম্যালকম এবং তার ফ্যামিলি ওই পাওয়ার হাউসে থাকতে শুরু করেছে এবং কাজ করতে শুরু করেছে। আর এর ফলে যেটা হয়, শিম্পাঞ্জির ছোট ছোট যে বাচ্চারা ছিল ওরা ওদের কাছে আসতে শুরু করে, মানুষের কাছে আসে, ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। বাট এখানে একটা বিষয় উল্লেখ্য, গত 10 বছর ধরে কিন্তু শিম্পাঞ্জি এবং মানুষদের মধ্যে অনেক দূরত্ব বজায় রয়েছে, মানে একটা ভীতি রয়েছে দুই পক্ষেরই। তো যাই হোক, মোটামুটি 4-5 দিন কাজ চলছে, কিন্তু হঠাৎ করে সেই শিম্পাঞ্জি মানে শয়তানটা একটা বন্দুক পেয়ে যায়, মানে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় এবং সে করে কি চেজারকে গিয়ে এটা বলে যে আমি তো একটা অস্ত্র পেয়েছি, ওরা তো কথা রাখেনি। তো এর ফলে চেজার অনেক রেগে যায় এবং বলে, আমি তোমাদেরকে মানা করেছিলাম নিজেদের কাছে অস্ত্র না রাখতে, তো তোমরা যেহেতু কথা রাখোনি তোমরা দ্রুত এই জঙ্গল থেকে বেরিয়ে যাও, তোমরা আমার হুকুম মানোনি। তো ম্যালকম ওদেরকে বোঝানোর চেষ্টা করে যে দেখো ভাই, আমরা তো বন্দুক আনিনি, আমাদের মধ্যে একজন হয়তো এনেছে ভয় পেয়ে, কিন্তু তোমাদের তো ক্ষতি করার জন্য আমরা আনিনি। তবে তারপরেও ম্যালকম মেনে নেয় যে ঠিক আছে আমরা চলে যাব। বাট তখনই দেখা যায় শিম্পাঞ্জি চেজারের স্ত্রী অনেক বেশি অসুস্থ, তো এই কারণে ম্যালকমের যে স্ত্রী রয়েছে ও আবার ডক্টর, ওর কাছে ওষুধ ছিল, সে করে কি চেজারের স্ত্রীকে একটা ওষুধ দেয়, সম্ভবত গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক হয়েছিল, কিন্তু ওষুধ পাবে কই। তো এটা খেয়ে ওই চেজারের স্ত্রী সুস্থ হয়ে যায়। আর এটা দেখে চেজার একটু ভালো লাগে, মানে বুঝতেই পারছো যদি কারো মন জয় করতে চাও তার বোর মন জয় আগে করো, সিরিয়াসলি, আবার এমন মন জয় করো না যাতে আবার গুলাগুলি শুরু হয় আর কি, দুনিয়াতে তো এইগুলো চলছে এখন। তো যাই হোক, এই জন্য যেহেতু চেজারের মন গলে গিয়েছে, সে ম্যালকমকে বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু তোরা আমার বউকে বাঁচিয়েছিস, আমার অনেকগুলো টাকা বেঁচেছে, ডক্টরের কাছে নিলে অনেকগুলো টাকা বাঁচতো, সেই হিসেবে আমরা তোদের আরো 2 দিন সময় দেবো, এর মাঝে নিজেদের কাজ শেষ করে চলে যাবে, কিন্তু যার কাছে অস্ত্র পাওয়া গিয়েছে ও এখানে থাকতে পারবে না। তো এই কথার পরে যেটা হয়, ম্যালকমদের পক্ষে একটা লোক ছিল, মানে যার কাছে অস্ত্র ছিল, ও আবার মনে করো বন্দুক ছাড়া কাজ করতে যেতে সাহস পাচ্ছিল না, মানে ও শিম্পাঞ্জিদের একদম বিশ্বাস করে না। ইভেন ও চায় যে শিম্পাঞ্জি
শিম্পাঞ্জিদের সাথে মানুষের একটা যুদ্ধ হোক, পুরো শিম্পাঞ্জিদের দুনিয়া থেকে শেষ করে দেওয়া হোক। আবার অন্যদিকে শিম্পাঞ্জিদের গ্রুপেও যে একটা শয়দ ভিলেন রয়েছে, ও তো এটাই চাচ্ছে। তো চিন্তা করে এরা দুজন যদি সামনাসামনি হতো, বিশ্বযুদ্ধ একটা লেগে যেত। তো যাই হোক, ম্যালকমের যেহেতু পাওয়ার গ্রিডে কাজ করতে হবে, এজন্য ওই সাথীকে বন্দুক দিয়ে পাঠিয়ে দেয় যে যা জাহান্নামে যা, কিন্তু ও যাওয়ার সময় অনেক উল্টাপাল্টা কথা বলে যায়। আবার এই দিকে দেখা যায় যেখানে মানুষরা রয়েছে তারা এই শিম্পাঞ্জির আসন্ন বিপদটাকে অনেক বেশি সিরিয়াসলি নিয়েছে এবং প্রচুর বন্দুক নিয়ে এসেছে। আর এই বন্দুক শিফট করার ব্যাপারটা ওই ভিলেন গরিলাই দেখে ফেলে এবং সে গিয়ে চেজারকে সবকিছু বলে। আর এর ফলে সকল শিম্পাঞ্জি উত্তেজিত হয়ে যায়। বাট চেজার তখন সবাইকে থামায় এবং বলে শান্ত হও। কিন্তু এই কথায় ওই ভিলেন গরিলা আরো রেগে যায় এবং বলে চেজারকে বলে, তুমি মানুষদের বিরুদ্ধে কোনো কথাই শুনতে চাও না? তুমি কি শিম্পাঞ্জি না মানুষ, নাকি মানুষের পোষা গোলাম? তো এই কথা শুনে চেজার অনেক রেগে যায় এবং ওই গরিলাকে অ্যাটাক করে। আর এতে করে ওই গরিলা অনেক মার খায় এবং রেগে সেখান থেকে চলে যায়। বাট আমাদের চেজার বলে, রাগ উঠছিল, মেরে ফেলছে, প্লিজ মাইন্ড করিস না। কিন্তু কোনো লাভ হয় না। তো যাই হোক, এরপরও করে কি সোজা আসে ঝামেলা পাকাতে, মানে যেখানে মানুষরা ছিল সেখানে আসে। মানে দুইটা মানুষ ছিল আর কি, তোমার ওই অস্ত্র নিয়ে ভাড়া দিচ্ছে। তো ওখানে এসে ও প্রথমে করে কি ওদের সাথে মজা ঠাট্টা করে। মানে প্রথমে একটা মনে করো হাদারাম বোকা একটা অ্যানিমেল হিসেবে পার্ট নেয়, ওদের সামনে মজা ঠাট্টা করে। বাট পিস্তল যখন হাতে আসে তখন ওর আসল রূপ দেখিয়ে দেয়, সবগুলোকে মেরে ফেলে। আর তারপর করে কি অস্ত্র নিয়ে চলে যায়। আর এরপর জঙ্গলের ভেতরে শিম্পাঞ্জিদের ঘরে ঘরে আগুন লাগাতে থাকে। আর তারপরও করে কি চেজারকে একটা গুলি করে। আর তারপরে প্ল্যানও যে করে কি যত শিম্পাঞ্জি রয়েছে সবাইকে বলে, মানুষরা আমাদের ঘরে আগুন দিয়েছে, আমাদের রাজাকে মেরে ফেলেছে, মানুষদের উপর প্রতিশোধ নিতেই হবে। তো এর ফলে সকল শিম্পাঞ্জি খেপে যায়। আবার অস্ত্র তো নিয়ে এসেছে, তো অস্ত্র টস্ত্র সবাইকে দিয়ে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে বলে যে যেহেতু চেজার নেই, এখন বর্তমান তোমাদের মাস্টার বা বর্তমান রাজা আমি, তো তোমরা এখন আমার লিডে মানুষদের শেষ করে দেবে। আর অন্যদিকে দেখা যায় মানুষরা যেখানে বসবাস করতো কিছু কিছু জায়গায় ইলেকট্রিসিটি ফিরে এসেছে, তার মানে ম্যালকমরা ওইদিকে কাজ করছে। তো মানুষরা এদিকে একসাথে সেলিব্রেট করছিল। আর আমেরিকার সেলিব্রেশন মানে তো বোঝোই, বিয়ার খাবে, মাল খাবে আর হচ্ছে নাচবে। তো ওরা এদিকে যখন বিয়ার খেয়ে নাচছে, এদিকে শিম্পাঞ্জিরা সকল গ্রুপ নিয়ে এদিকে আসতে থাকে মানুষদের উপর অ্যাটাক করার জন্য। এবং অ্যাটাক যখন হয়ে যায়, কিছু মানুষ লুকিয়ে পড়ে, বাট অনেক মানুষ শিম্পাঞ্জিদের শিকার হয়, কারণ ওদের কাছে অস্ত্র রয়েছে। আর এরপর আমরা দেখি সেই ভিলেন শিম্পাঞ্জি করে কি বাচ্চাদের যে গ্রুপ রয়েছে, যেখানে চেজারের যে ছেলে, ওর যে বন্ধু বান্ধব রয়েছে, ওদেরকে কমান্ড করে সকল মানুষদের উপর শুট করবে এবং কোনোভাবে ওদের উপর দয়া দেখাবে না এবং যে কোনোভাবে ওদেরকে মেরে ফেলবে। বাট বাচ্চারা এতে রাজি হয় না, কারণ ওদের মনেও দয়া ছিল মানুষদের নিয়ে। আর এখানে যেহেতু চেজারের ছেলে রয়েছে, ও মূলত চেজারের কাছ থেকে শিখেছে যে মানুষের উপরে বা কোনো প্রাণীর উপরে কোনো কারণ ছাড়া অ্যাটাক করা বা মেরে ফেলা উচিত নয়। তো ওই শিম্পাঞ্জি চেজারের ছেলেকে তো কিছু বলতে পারে না, চেজারের ছেলের একজন সাথীকে ধরে বিল্ডিং থেকে রাগে ফেলে দেয়। তো এর ফলে যেটা হয়, বাকি সব বাচ্চারা ভয় পেয়ে যায় এবং ওর কথা শুনে। আবার এদিকে যেসব শিম্পাঞ্জিরা চেজারের ঘনিষ্ঠ ছিল, ওর কথা শুনছিল না, তাদেরকে বন্দী করে ফেলা হয়। আর অন্যদিকে আমরা দেখি জঙ্গলের ভেতরে ম্যালকম আর তোর ওয়াইফ যাচ্ছিল এবং তাদের সামনে তারা ওই চেজারকে দেখতে পায় যে খুবই খারাপ অবস্থা রয়েছে এবং ওদেরকে শহরের অন্যদিকে নিয়ে যায় যেদিকে ঝামেলা নেই। আর বাড়িতে আসার পরে যখন চেজারের হুশ আসে, সে ম্যালকমদের খুলে বলে যে আমার উপরে কোনো মানুষ অ্যাটাক করেনি, বরং আমাদের যে সেনাপতি সে অ্যাটাক করেছিল। আর এখানে ম্যালকম সকল ট্রিক্স বুঝে যায় যে আসল ঘটনাটা কি হয়েছে, যে ওটা ওই সেনাপতির চাল। আর তারপর সে করে কি চেজারকে ঠিক করার জন্য স্টোরে যায় মেডিসিন আনতে। আর ওই সময় ম্যালকম চেজারের ছেলের মুখোমুখি হয়। তো চেজারের ছেলে যখন ম্যালকমকে শুটি করতে যাবে, ম্যালকম তখন চিৎকার করে বলে, গুলি করো না, তোমার বাবা আমার কাছে রয়েছে, আমার তার খেয়াল রাখতে হবে। আর তোমার বাবাকে মানুষরা গুলি করেনি, তোমাদের যে বর্তমান লিডার সেই গুলি করেছে, এটা তারই একটা চাল। তো এটা শুনে তো তোমার চেজারের ছেলে থেমে যায়। আর ম্যালকম চেজারের ছেলেকে বাড়িতে নিয়ে আসে এবং চেজারের ছেলে বাড়িতে এসে তার বাবাকে এই অবস্থায় দেখতে পায় এবং চেজারকে সবকিছু খুলে বলে যে তার সেনাপতি কি করেছে, এ পর্যন্ত কত মানুষ মেরেছে, কত হাঙ্গামা বাঁচিয়েছে। আর এটা শুনে চেজার তো অনেক রেগে যায় এবং বুঝতে পারে যে ওই হারামজাদা কত বড় একটা মাস্টার প্ল্যান করেছে, আমাকে সরিয়ে দিবে, তারপর পুরো দুনিয়া থেকে মানুষ সরিয়ে দিবে, ঝামেলা পাকাবে। এবং এটার পরিণতি কি হবে এটাও তো চেজার বুঝতে পারছে, কারণ মানুষের তো আর্মি রয়েছে। শিম্পাঞ্জিরা যদি এত উন্নত হয়, মানুষের কাছে কি আর অত্যাধুনিক অস্ত্র নাই? তো যাই হোক, এরপর চেজার সেই জায়গাতে যায় যেখানে ঝামেলা হয়েছে এবং সে করে কি প্রথমে তার যে লোক রয়েছে, মানে চেজারের যে ঘনিষ্ঠ লোক, তাদেরকে মুক্ত করে। আবার ম্যালকম যায় হচ্ছে ওইদিকে মানুষের খোঁজ খবর নিতে। আর তখন ম্যালকমের যে একটা সাথী রয়েছে ইঞ্জিনিয়ার, সে বলে ভয় পাওয়ার কিছু নেই, আমি মিলিটারির সাথে রেডিওতেও যোগাযোগ করেছি, তারা খুব দ্রুত এখানে আসবে, ভারী অস্ত্র শস্ত্র নিয়ে আসছে এবং তারা আমাদেরকে এইসব শিম্পাঞ্জিদেরকে মেরে বাঁচিয়ে ফেলবে। কিন্তু আরেকটা ভালো কথা, এই শহরে ইলেকট্রিসিটিও ফিরে এসেছে, আমাদের এখানে আর অন্ধকার থাকবে না। আর আমি এই শিম্পাঞ্জিদের মারার জন্য একটা প্ল্যান করেছি, এই শিম্পাঞ্জিরা যদি আমাদের টাওয়ারে ওঠার চেষ্টা করে, ওরা সব মারা পড়বে, কারণ আমি পুরো টাওয়ারে বোম লাগিয়ে দিয়েছি। তো এরপর আমরা দেখতে পাই অনেক শিম্পাঞ্জি টাওয়ারে চড়তে শুরু করে, যাতে তারা মানুষদেরকে মেরে ফেলতে পারে এবং টাওয়ার বানানো শেষ করে দিতে পারে। বাট তখনই ম্যালকমের সাথে করে কি বোম অ্যাক্টিভেট করে দেয়, মানে ম্যালকমের মানা করা সত্ত্বেও বোম অ্যাক্টিভেট করে দেয়, নিজেও মরে, সে অনেক শিম্পাঞ্জিদের নিয়ে মারা যায়। আর অন্যদিকে আমরা দেখি চেজার এবং সেই ভিলেন শিম্পাঞ্জি মুখোমুখি হয়েছে। তো চেজার এখানে অনেক রেগেছিল, কারণ ওর জন্য এই ঝামেলাটা তৈরি হয়েছে। কিন্তু তখন ওই শিম্পাঞ্জি রেগে যায় এবং বলে, তুমি তোমার নিজের সাথীদের মারতে চাও, তুমি একজন শিম্পাঞ্জি হয়ে মানুষদের পক্ষ নিচ্ছ, ঠিক আছে তাহলে আমিও মানুষদের পক্ষ নিচ্ছি, এই নাও তোমার সকল সাথীদেরকে মেরে দিচ্ছি। তো এটা বলে ওই শিম্পাঞ্জি করে কি চেজারের যে ঘনিষ্ঠ শিম্পাঞ্জি গুলো রয়েছে ওদেরকে গুলি করতে থাকে। বাট চেজার তখন ওকে থামানোর চেষ্টা করে এবং থামানোর জন্য টাওয়ার উপর উঠতে শুরু করে, তারপরেও ওই শিম্পাঞ্জি থামে না। আর এরপর চেজার বাধ্য হয়ে ওকে ধাক্কা দিয়ে টাওয়ার থেকে একবারে ফেলে দেয়। আর এর ফলে ওই শিম্পাঞ্জি পুরো ল্যাটা ফ্যাটা সাপারি কিরকিরা হয়ে যায়। তো যাই হোক, আমাদের তো ঝামেলা শেষ, কিন্তু একটা ঝামেলা এখনো রয়ে গিয়েছে। কি ঝামেলা
ঝামেলা এটা পরে জানবো। কিন্তু আমাদের যে আই মিন রাজা শিম্পাঞ্জি করে কি ম্যালকমের সাথে সে দেখা করে এবং বলে আমি মানুষের বিষয়ে ভুল চিন্তা করতাম এবং মানুষও শিম্পাঞ্জি নিয়ে ভুল চিন্তা ভাবনা করে। আর আমি বুঝতে পেরেছি মানুষও ভুল করতে পারে, শিম্পাঞ্জিরাও ভুল করতে পারে, সবার মধ্যে ভালো খারাপ রয়েছে। তো তোমাদের সাথে আমরা যা করেছি, যতজনকে মেরেছি, যা ক্ষতি করেছি সেই ক্ষমা আমাদের করে দিও এবং আমরা মানুষের সাথে বন্ধুত্ব করতে চাই, মিলেমিশে থাকতে চাই। তো ম্যালকম ও শিম্পাঞ্জির সাথে বন্ধুত্ব করতে যাচ্ছিল আর এই কারণে সে সিজারকে বলে তোমরা এখান থেকে দ্রুত চলে যাও, যত দূর সম্ভব চলে যাও, কারণ খুব দ্রুত এখানে মিলিটারি আসতে চলেছে অনেক ভারী অস্ত্রশস্ত্র নিয়ে, তোমরা টিকতেই পাবে না তাদের সামনে, দ্রুত চলে যাও। বাট সিজার তখন বলে আমি এখান থেকে চলে গেলে কি হবে, মানুষরা সবসময় আমাদের মারতে চায় এবং চাইবে। তো আমি তোমাকে বলছি ম্যালকম, তুমি তোমার পরিবারকে নিয়ে এখান থেকে চলে যাও, আর আমাদের অস্তিত্বের জন্য আমাদের লড়াই করতেই হবে। তো যাই হোক, এরপর ম্যালকম আর কথা বাড়ায় না, সে রাজি হয়ে যায় এখান থেকে চলে যাওয়ার জন্য। বাট শেষবারের মতো সিজারের সাথে দেখা করে আর এরপর আমরা দেখি সিজার তার সকল সৈন্যদের সামনে আসে আর সকল সৈন্যরা আই মিন সকল শিম্পাঞ্জিরা তাকে রাজা মেনে হাঁটু করে বসে পড়ে আর তারা পুরোপুরি রেডি। আর তারাও জানতো এখন এই মিলিটারি আসবে এবং অনেক বড় একটা যুদ্ধ হবে, শিম্পাঞ্জি আই মিন এভস ভার্সেস হিউম্যান। আর এই যুদ্ধে একমাত্র চেজারই একমাত্র পার্সন যে তাদেরকে লিড করতে পারবে ভালো মতো মানুষদের বিরুদ্ধে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, বুঝতেই পারছো প্ল্যানেট অফ দ্য অ্যাপস কেমন একটা সিরিজ ছিল, কেন এত হিট হয়েছে। প্রত্যেকটা সিনেমার স্টোরি লাইন অনেক বেটার ছিল, প্লাস সিনেমাটা এমন ভাবে শেষ হয় যে পরবর্তী সিনেমা যখন আসবে তখনই তোমার দেখতে পৌঁছে মানে আগ্রহ থেকে যায়। এমনকি আমি যে সিনেমার গল্প বলেছি এর আগে 2001 সালে এফস এর একটা সিনেমা এসেছিল, মানে এই ফ্র্যাঞ্চাইজির এত আগের সিনেমা ভাই, মানে ওটা আবার দেখানো হয়েছিল অন্যরকম, ওইটাই দেখানো হয়েছিল। আমি রিকোয়েস্ট করবো এডিটরকে যে ওই সিনেমার কিছু সিন পার্ট পেছনে দেখিয়ে দেওয়ার জন্য, অন্তত ট্রেইলারটা হলেও দেখিয়ে দেওয়ার জন্য। তো ওই সিনেমার কাহিনীটা হচ্ছে যে মানুষেরাই যায় হচ্ছে অন্য একটা প্ল্যানেটে এবং সেখানে তোমার এরকম অ্যাপসরা থাকে আর তারপর মানুষরা আবার একটা স্পেসশিপ নিয়ে সেই অ্যাপসদের প্ল্যানেটে আটকে পড়ে। মানে ওই সিনেমার কনসেপ্টটা পুরো ভিন্ন, মানে অ্যাপসদের পৃথিবী আলাদা, মানুষরা উল্টো সেখানে গিয়ে ফাঁপুরে পড়ে আর তারপর সেই অ্যাপসটা আবার পৃথিবীতে চলে আসে, এই নিয়ে ঝামেলা আর কি। মানে ওই সিনেমার সাথে এই সিনেমার কোনো সম্পর্ক নেই, তবে তারপর ওই সিনেমাটা তোমার দেখা উচিত, একটা ক্লাসিক সিনেমা হিসেবে তোমাকে সেই লেভেল একটা ফিল দেবে ওই সিনেমাটা। তো যাই হোক, আমি এখন বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যদি ওই সিনেমাটা নাও দেখো কোনো সমস্যা নেই, 2001 ওই সিনেমাটি আমি এক্সপ্লেন করে দেবো তোমাদের জন্য, কোনো প্রবলেম না, আমি তো আছি। আমি বিশ্বাস করি আমি বাংলাদেশের সবচেয়ে খারাপ এক্সপ্লেন করি, কিন্তু তারপরেও করি তো, তাই না? কিছু তো বোঝা পড়ে, কিছু তো আইডিয়া আসে, তাই না? তো যাই হোক, ভালো থেকো, বাই।